Here, white cloth and a black devil, and this one's the marks of monkey Chitragup. So we. দারুণ আসছে ভিডিওতে, ছবিটাও দারুণ আসছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ভ্লগ নিয়ে। এটা ছিল বেসিক্যালি আমাদের ভুটান ট্রিপের ভ্লগ, তো পুরোটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি। ভুটানে আমরা 4 রাত এবং 5 দিন ছিলাম, তো সবটাই এখানে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, আর সঙ্গে সঙ্গে আমাদেরও একটা মেমোরি হিসাবে এটা থেকে যাবে, সেই কারণের জন্যই করা। তো চলো শুরু করছি। প্রথমেই দেখো, ভিডিওটা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আমরা বেসিক্যালি গেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। আমরা মেনলি নেমেছিলাম ফালাকাটাতে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে পুরোটা শেয়ার করছি। তার আগে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা যে কামরাটাই করে গেছিলাম সেটা কীরকম ছিল। আমরা নিয়েছিলাম ফার্স্ট ক্লাস এসি। তো আমাদের ফার্স্ট ক্লাস এসির এ নম্বর যে সেকশনটা ছিল ওটাতে পড়েছিল। তো এখানে 4টে বেড টাইপের ছিল, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তার মাঝে দেখো চালা এসেছিলো, তো সেখান থেকে চাও নিয়ে নেওয়া হচ্ছিল। তো এখান থেকে আমরা 2 জন উঠেছিলাম, আর বাকি আরও 2 জনের ওঠার কথা, তারা উঠবে বর্ধমান থেকে। তো দেখো দিয়ে গেছিলো আমাদের এরকম কম্বল টাইপের, এবং মানে প্যাকেট করাই ছিল সব কিছু। তারপরে ভেতরটা বেশ ভালোই ছিমছাম গোছানো ছিল। তো এখানে উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি ছিল, মানে 2 সাইডে এইভাবে সিঁড়ি দেওয়া ছিল। আর আপনি ধরুন, আমি তারপরে এই যে দেখাচ্ছিলাম যে প্যাকেটের ভেতরে ঠিক কী দিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম এসে গেছে 4খানা, 4 জনের 4টে। চলো এখন ওপেন করো। চলো দেখি এর ভিতরে কি আছে। কিন্তু প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, কি বলো? যেভাবে দিয়েছে। আচ্ছা, একটা দিয়েছে টাওয়াল দিয়েছে, এটা বালিশের উপরে সম্ভবত দেওয়ার জন্য। আর দিয়েছে 2টো বেডশিট না এগুলো, ঠিক কি বলবো, এগুলো উপরে পেতে শোয়ার জন্য বা গায়ে দেওয়ার জন্য যদি ঠান্ডা ঠান্ডা লাগে। বাট আমরা নিয়ে এসেছি, আমরা এগুলো ইউজ করবো কি করবো না সেটা দেখছি, পরে ভেবে দেখি। আচ্ছা, আমাদের ট্রেন দেখো এখন অলরেডি ছেড়ে দিয়েছে। তো ট্রেনটা আস্তে আস্তে চলা শুরু করে দিয়েছিল, আর ভেতরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে নিজেকেও দেখাচ্ছিলাম যে আমি কি ড্রেস আপ করে গেছি। যাই হোক, রাত কেটে সকাল হয়ে গেছে, রীতিমতো সূর্য উঠে গেছে। তো তোমাদেরকে ভাবলাম যে সকালের এই সূর্যটাকেও একটু দেখিয়ে দিই। সুন্দর ট্রেনের ভেতর থেকে দেখতে কি ভাল লাগে, তাই না? আর আমিও কিছুক্ষণ একটু এইভাবে বসেছিলাম। সবাই তখনও ঘুমাচ্ছিল, কেউই ওঠেনি, যেহেতু ছোট বাচ্চা ছিল সঙ্গে, সেই জন্য পুরো পর্দাটাকেও সরাতে পারিনি। তো যাই হোক, চলো দেখো এবার স্টেশনে নেমে গেছি। তো নেমে যে যার লাগেজ নিয়ে রীতিমতো যাচ্ছি। আমরা নেমেছিলাম ফালাকাটাতে। এখান থেকে আমরা গাড়ি ধরে যাব হচ্ছে জয়গাঁও পর্যন্ত। তো চলো তার আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তাটা, দেখো কি সুন্দর। এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। দেখো তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমাদেরকেও। আমরা পেছনে 3 জন বসেছিলাম, আর সামনে বসেছিল তো আর ছিল আমাদের ড্রাইভার দাদা। তো পাশ দিয়ে যাচ্ছিলাম, এবং তোমাদের এই পাশ দিয়ে না খুব সুন্দর চায়ের বাগান আছে, মানে চা চাষ হয়েছে এখান দিয়ে। তো সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম, আর তোমাদেরকেও ভাবছিলাম কিছু কিছু ছোটো ছোটো করে ক্লিপ তুলে দেখাবো, বাট সেটা হয়নি। তারপর দেখো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম ভুটান আর ইন্ডিয়ার মেন গেটটা। এই গেটটা দিয়েই গাড়িগুলো পাস হয়, মানে যেগুলো 4 চাকা হোক বা লরি হোক, যে কোনো কিছু পাস হয়। আর আমাদেরকে পাস হতে হয়েছিল এরকম ইমিগ্রেশনের একটা কাউন্টার টাইপের ছিল সেখান দিয়ে। তো সেখান দিয়ে রীতিমতো ওখানে মিলিটারি ফোর্সও ছিল ইন্ডিয়ান। তো সেখান দিয়ে ঢুকে আমরা যাচ্ছিলাম সোজা। তারপর এখানে ওয়াশরুমের ব্যবস্থা সব কিছুই আছে। দেখো আলটিমেটলি সমস্ত প্রসেস কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এটা কিন্তু ভুটানের মাটিতেই দাঁড়িয়ে আছি। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না যেখানে প্রসেসগুলো হয়েছে, তো সেই কারণের জন্য কোনো রকম কোনো ক্লিপ সেখানে তুলতে পারিনি। আর দেখো এখানে সব বড় বড় টুরিস্ট বাসগুলো দাঁড়িয়েছিল, এগুলো সব ভুটানেরই বাস। এগুলো সব মানে মেনলি এখান থেকে ভুটানের দিকে নিয়ে যাবে। তারপরে দেখো ওই চেক হওয়ার পরেও না ভেতরে আর একটা এরকম সেকশন ছিল ট্যুরিস্ট সেকশন হিসেবে। তো সেখানে গিয়েও কিছুক্ষণ বসতে হয়েছিল, এবং সেখানেও কিছু প্রসেস ছিল লম্বা, তো সেগুলোকেও করতে হয়েছিল। এখানে
আমাদের মেনলি ভোটের কার্ডটা লেগেছিল। তো তোমরা যদি এর উপরে কোনো ভিডিও চাও তো আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমি পরে চেষ্টা করবো একটা আলাদা রকম করে ভিডিও বানিয়ে দেওয়ার। তো এই ভিডিওতে আর সেরকম কিছু দেখাতে পারলাম না। এখানে মেনলি ভোটের কার্ডটাই লেগেছিল, বাদবাকি আর কিছু লাগেনি। আর পার নাইটের জন্য লেগেছিল 1200 টাকা করে ট্যুরিস্টদের জন্য। আর বাকি যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে দেখো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে তো ট্যুর গাইড মানে ম্যান্ডেটারি করে দিয়েছে এখন। তো তারপরে আমরা বেরিয়েও পড়েছিলাম এবং মাঝে একটু দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য ওরাই সাজেস্ট করেছিল এখানকার একটা ধাবা, তো সেখানে ঢুকেছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানকার মানে আর্কিটেকচারগুলো না বাড়ির ভীষণ সুন্দর। এরা মেনলি কাঠ দিয়ে এগুলো বানায়। আর এদের না কোনো ইটের কোনো মানে বাড়ি নেই সেরকম, যা শুনলাম গাইডের কাছ থেকে। মেনলি ওরা কাঠ দিয়েই সমস্ত কিছু করে, কিন্তু দেখে মনে হয় যে ইটের তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। তো দেখো তারপরে দেখাচ্ছিলাম এই হোটেলটার না বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরেও খাবার দাবার মোটামুটি ছিল। মানে এখানে যেহেতু ইন্ডিয়া থেকে খুব একটা দূরে না, মানে যে জায়গাটায় আমরা খেতে নেমেছিলাম, তো সেই কারণের জন্য খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। বাট যত ভেতরে গেছি খাবার দাবার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এদের একটা জিনিস না দেখলাম, এরা সমস্ত জায়গায় এদের রাজা রানীকে ভীষণভাবে মানে এবং তাদের ছবিও বড় বড় করে সব লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে এখানকার প্রেজেন্ট যে রাজা রানী, তো তাদের ছবিটা ছিল। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা আজকে মেনলি যাচ্ছিলাম থিম্পুতে আমরা 2 রাত থাকবো। তো তারপরে থিম্পু থেকে আমরা পুনাখা যাব। পুনাখাতে যেদিন যাব সেদিনই আবার আমরা পারোতে ব্যাক করব। তো এইরকমই ছিল আমাদের প্ল্যানটা, যে ট্যুর প্ল্যান করেছিল এইভাবেই আমাদের প্ল্যান করে দিয়েছিল, আর এইভাবেই আমরা প্যাকেজ নিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখো আর আমরাও দেখি, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। চেকপোস্টের প্রসেস পুরোপুরি কমপ্লিট। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। এখনও অনেকটা লম্বা রাস্তা আমাদের যেতে হবে। সত্যি কথা বলতে কি, আমরা যেতে যেতে লাস্টের মধ্যে আর ভালো লাগছিল না, মানে এতটাই বাজে রাস্তা ছিল মাঝে কিছুটা জায়গা। আমি তো বলবো যারা আসছো, তোমাদের যদি বাজেট সেরকম পারমিট করে তাহলে অবশ্যই করে ফ্লাইটে আসো। 1 ঘন্টার ডিস্টেন্স লাগে কলকাতা থেকে, মানে কলকাতা থেকে পারো এয়ারপোর্টে আসতে 1 ঘন্টা 10 মিনিট কি 20 মিনিট এরকম লাগে। যাই হোক, আমরা রীতিমতো থিম্পুতে পৌঁছেও গেছি এবং ওপরে গিয়ে ফ্রেশ হয়েও এসেছি। এবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম 2 দিন থিম্পুতে। এটা ছিল একটা 3 স্টার হোটেল। এখন তো ভুটানে ম্যান্ডেটারি করে দিয়েছে 3 স্টার হোটেল নিতে হবে প্লাস গাইড নিতে হবে। তো দেখো এই হোটেলেও কিন্তু ব্যতিক্রম ছিল না, এখানেও তাদের রাজা রানীর ছবি খুব বড় করে লাগানো ছিল। আর হোটেলটা ভীষণই ভালো ছিল যেটাতে আমরা ছিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম আজকে রাতের ডিনারে কী কী ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মটর পনির, এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ডিশ ইমাদাচি। এটা হচ্ছে মেনলি লঙ্কা আর চিজ দিয়ে করে, নো সুগার। এটা অবশ্যই ট্রাই করবো আজকে। আচ্ছা, এটা হচ্ছে আলু ভেন্ডি ফ্রাই, ভাজা ভাজা ভাজা। এটা আছে নর্মাল ডাল ফ্রাই। ঠিক আছে, আর সমস্ত কিছু পাওয়া যাবে এখানে। যারা যারা তোমরা সুরা প্রিয় লোক, সুরা হ্যাঁ সুরা প্রিয় লোক সব মিলে যাবে।
ये फेवरेट है ओल्ड मंक, ब्लैक लेवल, ये वाला है बियर। ছবি তুলে দাও। এই একটা ছবি তুলে দাও। আচ্ছা, ছবি টবি তোলা হয়ে গেছে, তারপরে দেখো প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম সবাই খাওয়ার জন্য। নট বেস্ট। আছে তো ভালোই। আমার কাছে তো ঝাল আছে। সৈকত সব নিচ্ছে এক এক করে আস্তে আস্তে করে। ডাল নিচ্ছে বেশি করে, ডাল। কাল রাতে আর কোনো রকম ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পরে। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ডে। আমরা সাইট সিনে বেরিয়েছিলাম তো তখনই। তো প্রথমেই এসেছিলাম আমরা একটা বুদ্ধ টেম্পলে। এটা হচ্ছে এখানকার সবথেকে উঁচু টেম্পল। তো গাইড আমাদেরকে ভীষণ ভালোভাবে ডেসক্রাইব করেছিল, তো তোমাদেরকেও দেখাচ্ছি বা শোনাচ্ছি যে গাইড আমাদেরকে কি বলছে। You can see the stupa right here is a Buddha statue, okay? Buddha statue, which is also known as Kinsal Phodang or Buddha Dodhenma statue, okay? So the construction was started in 2006 and completed in 2016, okay? So it was also built to fulfill the prophecy by great yogi Sonam Jangpo in 20th century and Guru Rinpoche in 8th century, okay? And it was also built to celebrate the 100 years of monarchy in our country. What is monarchy? Monarchy in the sense of, you know, the king. Yeah. Okay. Okay. And then the mattress that has been used here is bronze with gold plated. Okay, bronze with gold plated, and it was built from the donor of local as well as the foreigners. Okay. So the outside you can see there is like standing statues. There's all offering goddess to the Buddha. Okay. Okay. So inside I'll explain once we reach in the temple. Okay. Okay. Inside. দেখো কি ভালো লাগছে, চারিদিকটা পুরোপুরি পাহাড়ে ঘেরা, উপরে সাদা মেঘ আকাশে ভাসছে এবং তার মাঝখানে এরকম সুন্দর একটা বুদ্ধের টেম্পল। জাস্ট অসাধারণ লাগছিল। যাই হোক, চলো তোমাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। বাট এখানে একটা জিনিস ছিল, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেটা সমস্ত রকমের এরকম ধর্মস্থানেই থাকে যে ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। তো বাইরে জুতো খুলে রাখতে হয়েছিল এবং তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম। ভেতরটা জাস্ট অসাধারণ ছিল, ভীষণই সুন্দর ছিল। এখানে না বেসিক্যালি বুদ্ধের যে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, এরকম যে ফেজগুলো আছে সেগুলোকে ভেতরে দেখানো হয়েছিল। তো ভীষণ ভালো লেগেছে ওভারঅল। তো যাই হোক, চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি। ভেতরটা আর কিছুই দেখাতে পারলাম না, বাইরেটা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, বুদ্ধ টেম্পল ঘুরে আসার পরে আমরা গেছিলাম সিম্পলি ভুটানে। এখানে আমাদের চার্জ লেগেছিল পার পার্সনের 1000 টাকা করে লেগেছিল। তো আমাদের এখানে টিকিটটা কাটছিল আমাদের গাইড। আমরা এখানে মানে নিজেদের যে টাকাটা লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছিলাম। মানে ঘুরছিলাম যে সমস্ত জায়গায়, খাওয়ার টাকা বলো বা ঘোরার টাকা বলো, সেগুলো নিজেদেরকেই কাটতে হয়েছিল। আর বাদবাকি ট্যুর প্ল্যানারকে তো যে আলাদা টাকাটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে ভেবেছি ডিসকাস করব। তো যাই হোক, এবার দেখতে থাকো তোমরা। So first of all, welcome to Simply Bhutan, where you are free to take pictures and videos. And I'm Kamala and I'll be your in-house guide. So in our country, we have culture of welcoming our guests with home brewed wine, which we call as Ara. Will you drink wine? Yes. So before drinking, please wait for my instructions. আচ্ছা, এখানে কিন্তু আমরা হাতে ওয়াইন নিয়ে নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি এরকম ওয়াইন জাতীয় কিছু ট্রাই করছি, বাট খেতে কিন্তু ভীষণই বাজে ছিল। আমি একটুখানি মুখে টাচ করেছি টেস্ট করার জন্য, আর কিছুই না, কিন্তু খুবই বাজে লেগেছে আমার খেতে। আমি রেখে দিয়েছি। আর পাশে তো সৈকতদা তো খাইনি, জাস্ট গন্ধ শুকেই রেখে দিয়েছে। আর পাশে দিদি তো নেয়নি,
একদমই আমরা তিনজনেই নিয়েছিলাম, তার মধ্যে ও পুরোপুরি খেয়ে নিয়েছে, আমিও খেতে পারিনি, সৈকতদাও রেখে দিয়েছিল। তো যাই হোক, আচ্ছা সিম্পলি ভুটানে না বেসিক্যালি দেখানো হয়েছে ভুটানের যে পুরনো কালচারটা ছিল সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে ওরা দেখিয়েছে। ওদের প্রথম থেকে এখন পর্যন্ত যতটা প্রোগ্রেস হয়েছে সমস্ত কিছুই ওরা ভেতরে দেখানোর চেষ্টা করেছে। তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করতে না পারলেও কিছু কিছু জিনিস শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদেরও ভালোই লেগেছে, মানে খুব একটা খারাপ কিছু লাগেনি। ওদের মেনলি যে কালচারটা সেটাই সিম্পলি ভুটানে তুলে ধরেছে, আর কিছুই না। তো চলো দেখতে থাকো। While performing a traditional song, we have a lute, fiddle, and this one's a hammer, dulcimer. And these all are marks whereby marks dancer during a festival time. So the middle large one is a Lord of Death or King of Dharma. It's similar to Yamraj. আচ্ছা এখানে আমি ট্রাই করছিলাম বাজানোর ওদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো পুরোনো দিনের, সেগুলোই ওরা এখানে রেখে দিয়েছে অ্যাজ এ শোপিস টাইপের। আমি বলবো না, মানে যে কোনো দর্শকরাই এরকমভাবে এটা বাজাতে পারছিল, তারা নিজেরা হাতে ধরে জিনিসটাকে ফিল করতে পারছিল, সেটাই এখানে ওরা দেখানোর চেষ্টা করেছে আর করিয়েছে। আমার বেশ ভালোই লেগেছে এটা করে, বেশ মজা লেগেছে। যাই হোক, এটা করার পরে আমরা চলে গেছিলাম ওদের কিচেনে, মানে পুরোনো দিনের যে কিচেন কীরকম ছিল ভুটানের সেটাই এখানে দেখিয়েছে এবং ডিসক্রাইব করেছে আমাদের মানে ইন হাউস যে গাইড ছিল সে। No worries, we'll serve you later. Now here, these two are also churner. Yeah, butter tea churner. Acha, butter tea churner. Yeah. Can we see? Acha, simple. We put 4 ingredients here: butter, salt, hot water, and tea leaf, and we turn for 3 to 4 minutes just like this. When it is mixed well, we heat it and we serve you. আচ্ছা ভুটানের ভীষণ ফেমাস কিন্তু এই বাটারটি, তো বাটারটি কিভাবে বানানো হয় সেটাই এখানে ডিসক্রাইব করলো আমাদের গাইড। যাই হোক, বাটারটি একটু পরে আমাদেরকে মানে ওরা দিয়েছিল ওখান থেকে খাওয়ার জন্য, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে হবে। So after eating, we do not wash it. Instead, we wipe with clean cloth. Because if we wash it regularly, the wood will be spoiled. And even couples will share this plate, upper one for father because he protect and support the family, and this lower one for mother because she loves and care the family. You wanna look? আচ্ছা কিচেন থেকে বেরিয়ে এবার সোজা চলে এসেছি একটা, এখানে দেখো গোল টেবিল বৈঠক টাইপের ওরা এখানে বানিয়েছিল। এখানে ওদের যে ভুটানীয় যে নাচটা আছে সেটাই এখানে ওরা করেছিল এবং আমাদেরকে দেখিয়েছিল, মানে দর্শকদের দেখিয়েছিল। আর এখানে না একটু গেস্টার টাইপের ব্যাপার ছিল, মানে ওরা এখানে বাটার টি ছিল, আবার ওদের কিছু একটা ফেমাস রাইস টাইপের ছিল, তো সেটা এখানে ওরা সার্ভ করেছিল আমাদেরকে। তো চলো তোমরা দেখতে পাবো। আচ্ছা এবারে আমাদেরকে সার্ভ করছিল ওদের এখানকারই কিছু ডিশ, হয়তো এটা জানি না কি ছিল, এটা চাল দিয়ে বানানো ছিল। আমাদের এখানে যেমন গোবিন্দভোগ চাল হয় না, ঠিক ওরকম ছোটো ছোটো টাইপের চাল ছিল, আর হলুদ ছিল, মানে বাসন্তী পোলাওয়ের মতো ছিল অনেকটা। আর এখানে তো তোমাদেরকে যেটা বলছিলাম বাটার টি দিয়েছিল, সেই বাটার টিটাই এখানে সার্ভ করছিল। তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কীরকম লেগেছে। খুব একটা ভালো কিছু আমার লাগেনি খেতে, বাটার টিটাও একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। যাই হোক, দেখতে থাকো। আচ্ছা ওখানের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ওখানে মোটামুটি ওই 20 মিনিট মতো টাইম লেগেছিল ওই নাচ গান খাওয়া দাওয়া দিয়ে। তারপরে আমরা আবার বেরিয়ে এসেছিলাম। দেখো এদের এখানকার পুরোনো দিনের হয়তো কিছু এখানে সবাই এগুলো করছিল অ্যাক্টিভিটিগুলো, তো সেগুলো আমিও করেছিলাম।
যাই হোক, তারপরে দেখো ওদের এখানে ভীষণ শুভ বলে এটাকে, এইগুলো ঘোরানো, এগুলোকে কি বলে ঠিক আমার এখন খেয়াল পড়ছে না। তো এগুলো ঘোরাতে হয়, তো সেটা আমিও করেছিলাম সিমিলার, সবাই যেমন করছিল। তারপরে দেখো ওদের যে ন্যাশনাল যে প্লেটা এখানকার, তো সেটাই এখানে একবার করার চেষ্টা করেছিলাম। তো আমি এটা পারিনি করতে খুব একটা ভালো। যাই হোক, দেখো আমার নিজেরই হাসি পাচ্ছে এখন দেখে আমি কিভাবে ধরেছি। যাই হোক, এটা করার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটা শুধু না আমি একা করিনি, সবাই করেছিল, আমার সঙ্গে যারা যারা গেছিলো সবাই করেছে এটা। যাই হোক, দেখতে থাকো। আচ্ছা, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করার পরে আমরা সিম্পলি ভুটান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো জন্য আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, আর আমরা ভেবেছিলাম যে আমরা কোনো ভুটানীয় রেস্টুরেন্টে যাব, সেখানকার খাবার দাবার ট্রাই করব। বাট বিশ্বাস করো, সেখানে গিয়ে আমরা গন্ধে থাকতে পারিনি। যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপরে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ডে 2 ভ্লগ। তো আমরা তারপর সেদিন আর কোনো রকম কিছু শ্যুট করিনি। ডে 2তে আমরা এসেছিলাম পুনাখাতে। তো পুনাখাতে যাওয়ার সময় এই যে আমরা দাঁড়িয়েছিলাম দোচুলা পাশে, আর এখানকার সৌন্দর্যের কথা আমি কি বলবো, তোমরা নিজেরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট সামনাসামনি অপূর্ব সুন্দর ছিল। তো চলো তোমাদেরকে উপরটায় গিয়ে দেখাচ্ছি। এটা না বেসিক্যালি আমাদেরকে গাইড বলে দিয়েছে আগে থেকে, মানে গাড়িতে বসে। এখানে আমরা 30 মিনিট মতো টাইম পেয়েছিলাম এখানে স্টে কর মানে দাঁড়ানোর জন্য। তো গাইড আমাদেরকে গাড়িতে বসে এটা বুঝিয়ে দিয়েছিল যে ব্যাপারটা কি। এখানে না এখানকার 100 জন কি 1000 জন মানে এখানকার যে ভুটানীয় সৈনিক আছে ওদেরকে এখানে সমাধি করা হয়েছিল, সেই জায়গাটাই হচ্ছে এটা। আর এখান থেকে না মাউন্ট এভারেস্টের চূড়াটা দেখা যায়। এটা সকলের মুখে বলতে শুনেছি, মানে যারা যারা আগে গেছে বা ওখানকার যারা লোকাল তারা বলে। আর আমরা না সিরিয়াসলি সেটা পেয়েছি সেখানে গিয়ে। তারপরে ওখানে ভিজিট করার পরে আমরা চলে এসেছিলাম ভুটানের ভীষণ ফেমাস এই ব্রিজটাতে। এখানে দুটো নদীর মিল করা হয়েছে, একটা ছিল ফুচু আর একটা ছিল মুচু, মানে ফিমেল নদীটা ছিল হচ্ছে ফুচু আর মেল হচ্ছে মুচু, দুটোর কম্বিনেশন একটা আছে। এই ব্রিজটার নাম হচ্ছে সাসপেনশন ব্রিজ। তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো। এই ব্রিজটার সৌন্দর্য এক এক সময় এক এক রকম থাকে, সেই কারণের জন্যই ব্রিজটার নাম হচ্ছে সাসপেনশন। মানে কোন ওয়েদারে গিয়ে তুমি কীরকম এটার ভিউ পাবে তুমি নিজেও জানো না, সেই কারণের জন্যই এটার নাম। আর এটা ভীষণ ফেমাস একটা ব্রিজ ভুটানের। এটা অনেকটা লম্বা ব্রিজটা, কতটা ঠিক আমার এখন খেয়াল পড়ছে না, আমাদেরকে বলেছিল গাইড তখন, বাট আমি এখন ভুলে গেছি এক্স্যাক্টলি। বাট এটা না মানে সিঙ্গেল রোড মানে রোড উপরে এটা রয়েছে, মানে নিচে কোনো রকম কোনো সাপোর্ট বা কিচ্ছু নেই। আর ব্রিজটা না রীতিমতো দুল ছিল, মানে একটা ভীষণ আলাদা রকমের অভিজ্ঞতা হয়েছে এই ব্রিজটাতে ওঠার পরে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তার পরের দিন, মানে নেক্সট দিন আমরা পারোতে চলে এসেছিলাম পুনাখা থেকে, এবং আমরা গেছিলাম টাইগার নেস্টে। তো চলো এবারে দেখতে থাকবে। এখানটায় না অনেকটা উঁচুতে পাহাড়ে উঠতে হতো, মানে 3 থেকে 3.5 ঘন্টায় একটা যাওয়া ছিল, মানে পাহাড়ে ওঠাটা আবার নামাটা ছিল ওরকম। তো আমাদের সঙ্গে যেহেতু ছোট বাচ্চা ছিল জন্য আমরা আর উপরে ট্রেকিং করিনি, আমরা অল্প একটুই ট্রেকিং করেছি, মানে খুব একটা বেশি দূর কিছু যাইনি। যাই হোক, আমাদের গাইড যে সে আমাদেরকে বলছিল যে এটা নাকি বাঘের পিঠে করে নাকি বুদ্ধ নাকি গেছিলো। এতে 3rd বুদ্ধ না 4th বুদ্ধ ঠিক খেয়াল নেই, বাট যে বুদ্ধ উপরে গেছিলো সে বাঘের পিঠে করে গেছিলো। তো সেটাই আমাদেরকে বলছিল। তো ভীষণ একটা থ্রিলিং টাইপের ব্যাপার ছিল। আর এটা না মানে অস্পৃশ্য আত্মা যেগুলো তারা নাকি উপরে মন্দিরটা বানিয়েছে। ট্রেকিং এ যাওয়ার জন্য 100 টাকা লাঠি পর্যন্ত নিয়ে নিয়েছে। পুরো মনে হচ্ছে না মানুষ যাচ্ছে, হলুদ পাখি যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন লাগছে তোমার জানাও তুমি অভিজ্ঞতা, কেমন লাগছে তোমার এখানে যে গিয়ে কেমন লাগছে বলো? এখনো পর্যন্ত পৃথিবীর কেউ এখানে আসতে পারেনি, তুমি এতদূর চলে এসছো। যাই হোক, এই কথাগুলোকে কেউ সিরিয়াস নিও না, এটা পুরোপুরি আড্ডা মারছিলাম আমরা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেও অনেক রকমের অ্যাক্টিভিটি করেছি আমরা, বাট সেগুলো না আমি আর ক্যাপচার করে উঠতে পারিনি। আর ভুটানে কে কে যাবে ভাবছো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ ভালোই লেগেছে ভুটান ঘুরে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা দেশ বলতে পারি আমি। আর জনবসতিও ভীষণ কম, 8 লাখের কাছাকাছি হচ্ছে এখানে জনবসতি আছে, ভীষণই কম বলতে গেলে আমাদের ইন্ডিয়ার তুলনায়। যাই হোক,
আমার কাছে কিন্তু ওভারঅল ভীষণ এক্সপেন্সিভ মনে হয়েছে ভুটান ট্রিপটা, কারণ কি এদের সমস্ত চার্জ ফার্জ দিয়ে না প্রচুর টাকা এরা নিয়ে নিচ্ছে যাই ট্যুরিস্টদের কাছ থেকে। তবে আমার পার্সোনালি মনে হয় যদি এক্সপেন্সটা একটু কমাতো এরা, তাহলে ট্যুরিস্টের সংখ্যা আরও বাড়তো এখানে। তারপরে দেখো আমি একটু ভুটানের ড্রেস পরেছিলাম, এখানে ভাড়া নিয়ে পরা যাচ্ছিলো, 300 টাকা করে ভাড়া নিয়েছিল পার পার্সনের। নিয়ে আমি একটুখানি ছবি টবি তুলেছি, রিলস বানিয়েছি, তো সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো। তারপরে দেখো সব থেকে হাসির ব্যাপার, আমি এখানে ভুটানের যে নাচটা সেটা এখানে আমি কপি করছিলাম, আমাদের ট্যুরিস্ট গাইড আমাকে এটা শিখিয়েছে। যাই হোক, এখান থেকে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করার পরে আমরা রাত্রেবেলাটা সেদিন ঘুরেছিলাম ভুটানের লোকাল মার্কেটে, কিছু টুকটাক শপিং করেছি। তারপরের দিন আমাদের ফেরার দিন ছিল, তো আসার পথে আমরা পারো এয়ারপোর্টটা ভিজিট করেছিলাম। তো দেখো এখানে পারো এয়ারপোর্টটা আমরা দেখছিলাম। আমরা যে টাইমটাতে বেরিয়েছি সেই টাইমটাতে একটা মানে প্লেন টেক অফের টাইম ছিল, তো একটা প্লেন টেক অফ হচ্ছিলো, তো সেটাও আমরা এখান থেকে ক্যাপচার করে নিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো এরকম আমাদের মতো অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে রয়েছে এটা দেখার জন্য। এটা দেখতে অসাধারণ লাগছিল। আমরা নর্মাল টাইমে যেমন দেখি আমাদের কলকাতাতে, সেরকম না জিনিসটা, পাহাড়ে ঘেরা, তার ভেতর দিয়ে একটা প্লেন উঠছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি এটা দেখতে অসাধারণ ছিল। অসাধারণও কম বলা হবে, মানে দারুণ দারুণ ছিল। আর এখানেই আমাদের ভুটান ট্রিপ ওভার। তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম রীতিমতো আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, মানে আমাদের ইন্ডিয়াতে ফেরার জন্য আবার। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছো একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।